মালিক কোথায়, তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার এই টুলুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, টুলু মণ্ডলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হচ্ছে। আর এই বিষয়ে কথা বলবো, আমার সঙ্গে রৌনক রয়েছে, সরাসরি একবার কথা বলবো রৌনকের সঙ্গে। তার কারণ এই টুলু মণ্ডল কোথায় জানা জরুরি। পুলিশ খুঁজছে টুলু মণ্ডলকে, কিন্তু টুলু মণ্ডলের কোনো হদিশ নেই। টুলু মণ্ডল কোথায়? 23শে মে থেকে তার কোনো খোঁজ নেই। এদিকে টুলুর যে সহযোগী অর্থাৎ মিনার, তার বাড়ি থেকে বিপুল পরিমাণে টাকা, সোনার পাহাড়, এমনকি কিছু সোনার রূপও তো উদ্ধার হয়েছে টুলু মণ্ডলের বাড়ি থেকেও। আবার এরই মাঝে নাকি টুলু মণ্ডল কারসাজি করে ফাইলপত্র সব হাফিস করে দিচ্ছিল। কোথায় টুলু মণ্ডল? টুলু মণ্ডলের বিরুদ্ধে কি পদক্ষেপ করা হচ্ছে জানবো। আমার সঙ্গে রৌনক রয়েছে সরাসরি। রৌনক, দেখো, একেবারেই গতকাল পুলিশের তরফ থেকে আদালতে আবেদন জানানো হয় টুলু মণ্ডলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার। সেই আবেদন মঞ্জুর করে আদালত। কেন তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো? কারণ টুলু মণ্ডল যে অত্যন্ত প্রভাবশালী তার বলাই বাহুল্য। তুমি দেখতে পাচ্ছ গোটা বীরভূম জুড়ে তার যে সিন্ডিকেট রাজ যত সময় এগোচ্ছে একের পর এক তথ্য সামনে আসছে, এবং একের পর এক তার যে সম্পত্তি, তার যে সাম্রাজ্য, তাও কিন্তু সামনে উঠে আসছে। সেই জায়গায় দাঁড়িয়ে গতকালই যখন ফাইল পাচার করার একটা ছক কষছিলেন, তখন তার যে ম্যানেজার তিনি নিজে বলেন যে গতকাল সকালে নাকি টুলু মণ্ডলটাকে ফোন করেছে, যার হদিশ খোদ পুলিশ এখনো পর্যন্ত পাচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি নাকি তারই ম্যানেজারকে ফোন করছে। যদি এই দাবি সত্যি হয়ে থাকে তাহলে তার প্রভাব কিন্তু অনেকই, এর পেছনে কোনো বড় মাথার যোগ থাকতে পারে। তাহলে যাতে তিনি কোনোভাবেই বীরভূম ছেড়ে বা দেশ ছেড়ে অন্য কোনো পার্শ্ববর্তী দেশে বা কোনো রাজ্যে পালিয়ে যেতে না পারে, এই কারণেই কিন্তু এই গ্রেফতারি পরোয়ানা ইতিমধ্যে পুলিশের তরফ থেকে জারি করা হয়েছে। বিমানবন্দর থেকে শুরু করে বীরভূম জেলা পুলিশের পাশাপাশি পারিপার্শ্বিক যে জেলা পুলিশ রয়েছে, কলকাতা পুলিশ এবং কমিশনারেটগুলোতে কিন্তু এই টুলু মণ্ডলের নামে ইতিমধ্যে সেখানে ছবি পাঠিয়ে দেওয়া হয়েছে। গ্রেফতারি পরোয়ানার যে আদালতের নির্দেশ, সেই নির্দেশ জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ কোনোভাবে যাতে তিনি দেশ ছেড়ে বা রাজ্য ছেড়ে পালিয়ে যেতে না পারে, এবং যদি কোথাও গা ঢাকা দিয়ে থাকে তাহলে যাতে তার খোঁজ সেখানকার স্থানীয় থানা বীরভূম জেলা পুলিশকে দিতে পারে, এই মর্মেই কিন্তু ইতিমধ্যেই টুলু মণ্ডলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলো বীরভূম। কিন্তু টুলু মণ্ডল গেল কোথায়? এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। টুলু মণ্ডল কোথায় গেল? কারণ যদি আমরা সেই হিসেব দেখি, তাহলে যে সরকারি আইনজীবী, সেই সরকারি আইনজীবীর বক্তব্য, সেই বক্তব্য থেকে ইঙ্গিত মিলছে যে হতে পারে টুলু মণ্ডল বিদেশে পগার পার। মূল যে অভিযুক্ত যাকে বলা হচ্ছে টুলু মণ্ডল, তিনি কি দেশে রয়েছেন না দেশ ছেড়ে? এটা নিয়ে আমাদের ইনভেস্টিগেশন চলছে, ওনাকে খোঁজা হচ্ছে। আমাদের যেটুকু ইনভেস্টিগেশনে এসছে তাতে উনি পালিয়ে যাবেন, এবং সেই কারণে এই ভদ্রলোককে এই সমস্ত সম্পত্তির কাস্টোডিয়ান করে রেখে গেছেন যে তুমি পাহারা দাও, আমাকে বেরিয়ে যাচ্ছি। এবং 23শে মের পর ওনার মুভমেন্ট দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, সেগুলো নিয়ে ইনভেস্টিগেশন চলছে। এখন অ্যাট দিস স্টেজে আর্লি সেটা কিছু বলা যাবে না। আইনের হাত খুবই শক্ত, দেখা যাক, লম্বা, নিশ্চয় ধরা পড়বে একদম। যখন সাগরেদের বাড়ি থেকে এত টাকা, এত সোনা উদ্ধার হয়, খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে তাহলে টুলু মণ্ডলের বাড়ি থেকে কত টাকা উদ্ধার হবে? আর সেই জন্যই একেবারে সোনা ওজন করার মেশিন নিয়ে টুলু মণ্ডলের বাড়িতে কাল দুপুরে পৌঁছে গিয়েছিলেন তদন্তকারীরা, এবং সেখানে 11 ঘন্টা তল্লাশির পর কি মিলল? সরাসরি সুপ্রতিম আমার সঙ্গে আছে, কথা বলবো। সুপ্রতিম, গতকাল দুপুরে আমরা দেখেছিলাম সোনা ওজন করার মেশিন নিয়ে তারা চলে গিয়েছিলেন টুলু মণ্ডলের বাড়িতে। তো শিউরির ওই বাড়ি থেকে এখনো পর্যন্ত কি কি উদ্ধার হলো? দেখো, 11 ঘন্টা ধরে বীরভূমের সিউড়ি রবীন্দ্রপল্লীর যে ডালিলা ভবন টুলু মণ্ডল যেখানে বসবাস করত, সেখানে কিন্তু তল্লাশি চলে, অভিযান চলে, এবং রাত 1:10 নাগাদ সেখান থেকে সিউড়ি থানার পুলিশ বেরোয়। এবং যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি, সেখানে 270 গ্রাম মতো সোনা, 50 গ্রাম মতো চাঁদি অর্থাৎ রূপোর গয়না, এবং প্রায় 8 থেকে 10 লক্ষ টাকা নগদ টাকা উদ্ধার করা হয়েছে। তবে এই যে কালকে স্বর্ণকারকে ডাকা হয়েছিল, তার সঙ্গে বেশ কিছু ইমিটেশনের গয়নাও ছিল, সেগুলিকে আলাদা করা হয়েছে।
এবং ইমিটেশনের গয়না হোক আর যাই হোক সবটাই কিন্তু সিজার লিস্টের মধ্যে নিয়ে আসা হয়েছে, সেই কারণেই দেরি। আর পুলিশের তরফে যেটা জানানো হয়েছে যে ওই বাড়ির যারা পরিচারক পরিচারিকা ছিলেন তাদেরকে কিন্তু ওই ঘর ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল রাতের বেলাতেই। তারা সেই মতো কিন্তু সেই বাড়ি থেকে বেরিয়ে যান এবং ঘর সিল করে দেওয়া হয়। একটা পোষ্যও ছিল বাড়ির মধ্যে, সেই পোষ্যকে নিয়েও কিন্তু বাড়ির মধ্যে থেকেই পরিচারক বা পরিচারিকারা তারা কিন্তু ঘর ছেড়ে দেন এবং বাড়ি সিল করে দেওয়া হয়। এবং পুলিশ জানিয়েছে যে আগামী দিনে তল্লাশি অভিযানের জন্য ফের ওই বাড়ি ব্যবহার করা হতে পারে, তারা পুলিশ ওই বাড়িতে আবার অভিযান চালাতে পারে এবং সেই মতোই কিন্তু পুলিশের যে প্রক্রিয়া, যে তদন্ত প্রক্রিয়া সেটা চলছে। এ বাড়িটা তো সিল, আর আরেকটা বাড়ি, বাড়ি বলা ভালো, বাড়ির থেকে বলা ভালো বা বাগান বাড়ি। সেই বাগান বাড়ি হচ্ছে করিদ্ধায়। তো সেই যে বাগান বাড়ি, সেই বাগান বাড়ির খোঁজ যখন পুলিশ পেল, পাওয়ার পর পুলিশ সেই বাগান বাড়িতে যেতে গিয়ে দেখলো সেখান থেকে গাড়ি বেরোচ্ছে। কি আছে গাড়িতে? বাইরে থেকে দেখা যাচ্ছে গাড়ি একেবারে ঠাসা, ফাইল ভর্তি। গাড়ি তো আটকালো পুলিশ। এবার এই ফাইল, কিসের ফাইল, কোথায় যাচ্ছিল ফাইল? ওই দেখুন এত এত ফাইল। এইবার গাড়ির চালক আর ম্যানেজারকে নিয়ে তল্লাশি শুরু হলো। গাড়িতে কি চাপানো হচ্ছিল? ওনার কাগজপত্র রয়েছে। তোমাকে চাপাতে বললো? আমাকে বললেন চাপান দে, আমার খালি তখন চাপালো? কে চাপাচ্ছিল? যে চাপাচ্ছিল কে? ও ড্রাইভার বলছে। ড্রাইভার। এ কি আগে ওখানে ড্রাইভারি করতো? না, ও আসে কখনো এই জিনিসপত্র নিয়ে যায়। আবার এই বাড়িতে টুলু মন্ডলকে আসতে দেখেছো কোনো? মানে আমাদের সঙ্গে তো এই নাই। দেখেছো তো? গাড়ি দেখেছি, গাড়ি রাস্তা ঢুকেছে, দেখেছি। দেখেছে, হ্যাঁ। নেমেছো তো? এই কাগজগুলো ওখান থেকে বেরোচ্ছিল তো? এই কাগজগুলো ওখান থেকে বেরোছে। আমাদের কাছে খবর আছে যে একটা সাসপিসিয়াস গাড়ির ভেতরে প্রচুর ব্যাগবন্দি জিনিসপত্র নিয়ে একটা গাড়িটা চলে যাচ্ছিল। তো আমাদের কাছে সেটা খবর আসাতে আমরা যাই, গাড়িটা গিয়ে দাঁড় করাই, আমরা পুলিশ প্রশাসনকে ফোন করি। গাড়ির ভেতরে কি কি দেখলে? গাড়ির ভেতরে এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে কাগজপত্র দেখলাম, ফাইলপত্র অনেক কিছু রয়েছে। আজ সকাল থেকেই টুলু মণ্ডলের বাড়ি থেকে শুরু করে পার্কিং লট বিভিন্ন জায়গায় পুলিশের তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ঠিক অন্যদিকে 3টে নাগাদ সিউড়ির কাছে একটি সন্দেহজনক গাড়ি দেখতে পায় এখানকার সাধারণ মানুষ। খবর দেওয়া হয় পুলিশে। এই সেই গাড়ি এবং গাড়ির ভেতরে একেবারে ঠাসা বস্তাবন্দি অবস্থায় বেশ কিছু জিনিস রয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে বীরভূম জেলার পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিক, হায়ার অফিসিয়ালসরা, তারা এসে পৌঁছেছে। এই গাড়ির ভেতরে যে জিনিসগুলো দেখা যাচ্ছে বস্তাবন্দি অবস্থায় রয়েছে, কি নথি রয়েছে বা এর ভেতরে টাকা রয়েছে কিনা এবং কোথায় পাচার করার চেষ্টা করা ছিল, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এবং যে ড্রাইভার, তাকে ইতিমধ্যে আটক করে এই বিষয় সম্পর্কে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। সেক্ষেত্রে যে বিষয়টি জানা যাচ্ছে, যারা এই গাড়িটি নিয়ে পালানোর চেষ্টা করছিল তাদেরকে যখন পুলিশের তরফ থেকে জিজ্ঞাসাবাদ করা হয়, তারা বলেন যে টুলু মণ্ডল নাকি ফোন করে, তারপরেই তারা এই জিনিস নিয়ে কোনো একটি জায়গায় রাখার চেষ্টা বা এই জিনিসগুলিকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। একেবারে দেখা যাচ্ছে পুরো গাড়িটিতে বস্তাবন্দি অবস্থায়, পুরো ঠাসা এরকমই বেশ কিছু জিনিস রয়েছে। এর ভিতরে কি রয়েছে এবং তার থেকে বড় প্রশ্ন, এগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, গোটা বিষয়টি নিয়ে কিন্তু ইতিমধ্যে পুলিশের তরফ থেকে তদন্ত করে দেখা হচ্ছে। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে রৌনক চৌধুরী, নিউজ 18 বাংলা, বীরভূম। এইখান থেকেই তো উঠছে প্রশ্ন, এই যে নথিগুলো পাওয়া গেল, এই ফাইল পাওয়া গেল বাগান বাড়ি থেকে, এগুলো আসলে কিসের? তাহলে কি এই বাগান বাড়িতে বসেই দুর্নীতির ছক কষা হতো? আমাদের ম্যানেজার ইনস্ট্রাকশন দিয়েছিল, হ্যাঁ, একটু কাগজপত্রগুলো এক জায়গায় মাঝে মধ্যে এরকম হয়, এমনি কিছু। আমি কে ফোন করে বলেছিল? আমাকে টুলু মণ্ডল ফোন করেছিল। তখন ফোন করেছিল? কোথায় নিয়ে গেছিল ফাইল? জানি না কোথায় যাচ্ছিলাম, আমি জানি না। টুলু মণ্ডল ফোন করেছিল, কি বলেছিল আপনাকে বলুন? আমার কিছুই করেনি, কিছু বলেনি, আপনি তো বললেন টুলু মণ্ডল করেছে। হ্যাঁ, স্যাররা যতক্ষণ না বলবে কিছু আমি কিছু বলবো না। স্যার কোথায় আছে জানি না। আপনাকে ফোন করেছে, আপনি জানেন না মানে? কোথায় আছে টুলু মণ্ডল? বলুন, দৌড়াচ্ছেন কেন? কোথায় আছে টুলু মণ্ডল? জানেন না? সিউড়িতে টুলু মণ্ডলের বাগান বাড়ি। ঠিক অভিযোগ আসছিল এই বাড়ি থেকেই বস্তাবন্দি অবস্থায় বিভিন্ন নথি পাচার করা হচ্ছিল এবং এই মুহূর্তে বীরভূম জেলা পুলিশ সেই যে গাড়ির সঙ্গে যে গাড়ির চালক ছিল, দেখানোর চেষ্টা করব সেই চালককে সমেত একেবারে বাগান বাড়িতে নিয়ে এসেছেন। যারা বীরভূম জেলা পুলিশের হায়ার অফিসিয়ালসরা রয়েছে তারা এখানে আছে এবং যে বাগান বাড়ি যেখান থেকে একেবারে এই নথি নিয়ে যাওয়ার একটা অভিযোগ সামনে আসছিল, সেই বস্তাবন্দি
নথি সমেত গাড়ি বাগান বাড়ির ভেতরে প্রবেশ করলো এবং এর ভেতরে আর কোথায় কি রয়েছে বা এই বাগান বাড়ি থেকে কি কি উদ্ধার হতে পারে গোটা বিষয়টি পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। বীরভূম জেলা পুলিশের যারা হায়ার অফিসার তারা এখানে রয়েছে, অর্থাৎ এই টুলু মণ্ডলের একের পর এক সম্পত্তি যখন সামনে আসছে, সিউড়ির এই বাগান বাড়িও কিন্তু ইতিমধ্যে বীরভূম জেলা পুলিশের স্ক্যানারে। ক্যামেরা সুব্রত জানার সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা, বীরভূম। বাগান বাড়ি একরকম সাম্রাজ্য বলা যেতে পারে। কেমন সাম্রাজ্য দেখুন, টলটলে পুকুর, তার চারপাশে আম কাঁঠালের বাগান। इधर की किसके लिए रहते हम लोग को रूम यही दिया है कंपनी, तो हम लोग यहीं रहते हैं। हैं? टुलू मंडल लास्ट कब आया था इधर? वो हम लोग को मालूम नहीं, मेरा आया 2 महीना हुआ। 2 महीना। हाँ। आज जो गाड़ी लेके कहाँ से निकल रहा था वो लोग? वो हम लोग को नहीं मालूम, हम लोग सुबह उधर ड्यूटी आता, शाम होता है रूम में आते अच्छा, इधर इस जगह में इस घर में कौन रहता है? हैं। ये रसोई है खाली, हम लोग खाना खाने का टाइम खाली खाना खाने आते हैं। फैक्ट्री में क्या काम होता है? फैक्ट्री में ब्लॉक होता है, जो रोड ब्लॉक होता है ना, पेवर, वो ब्लॉक में बनता है। क्या नाम क्या है फैक्ट्री का? फैक्ट्री का नाम वही मंडल ब्रिक्स तो बोलता है सब। मंडल ब्रिक। আর এই টুলু মন্ডলকে লাস্ট কবে দেখেছো? আমি নতুন এখানে। 2 মাসের মধ্যে টুলু মন্ডল আসেনি? না। এই মন্ডল যে এখানে কাজ করে ব্রিকেনটা পেয়েছে, এখানে মালিক কোনোদিন আসেনি? না না, আমি তো দেখিনি। এখানে কারা আসতো? এখানে যারা রান্না টান্না করে তারা আসে। পুলিশের তরফ থেকে একের পর এক অভিযান যখন চালানো হচ্ছে টুলু মন্ডলের, ঠিক তখনই একের পর এক সাম্রাজ্য সামনে আসছে বীরভূমের এই সিন্ডিকেটের অন্যতম মাথা টুলু মন্ডলের। আমরা ইতিমধ্যে দাঁড়িয়েছি সিউড়িতে তার বাগান বাড়িতে। কার্যত অবাক হয়ে যাওয়ার মতো এই জায়গা, বিঘার পর বিঘা জমি, কোথাও রয়েছে আম গাছ, কোথাও পেয়ারা গাছ, একদম বিশাল একটা এলাকা জুড়ে তার এই আলিশান বাগান বাড়ি। এই বাগান বাড়ির এই রুমগুলিকে কি কাজে ব্যবহার করা হতো বা এখানে কি এগুলোকে কেন রাখা হতো, গোটা বিষয়টি যেমন পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে, অন্যদিকে সুবিশাল বাগান বাড়ি একবার দেখানোর চেষ্টা করব। এখানে রয়েছে একের পর এক আম গাছ, কাঁঠাল গাছ, অন্যদিকেই রয়েছে একটা পুকুর এবং গোটা এলাকা জুড়েই কিন্তু এরকম একটা বাগান বাড়ি। পাশেই যে এই ঘর, একেবারে এয়ার কন্ডিশন ঘর, বেশ কয়েকটি ঘর রয়েছে এখানে এবং এই জায়গা থেকেই সেই বস্তাবন্দি জিনিসপত্র নিয়ে যাচ্ছিলেন টুলু মন্ডলের ম্যানেজার এবং চালক, যাদের দুজনকে ইতিমধ্যে পুলিশ আটক করেছে। গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা, বীরভূম। বালি পাথরের অর্থনীতি, অন্ধকারের অর্থনীতি, এই অর্থনীতির হ্রাস কখনো না কখনো কোনো মাফিয়ার হাতে থাকে। যেমন 2011 পালা বদলের পর ছিল টুলু মণ্ডলদের হাতে, কিন্তু তার আগে বাম জামানায় তখনও এই অর্থনীতি কাজ করেছে। তখন এই অন্ধকার অর্থনীতির হ্রাস ছিল কমল খানের হাতে। দেশের উন্নতির রথ ছোটে অর্থনীতির চাকায়। অন্ধকার জগতেও অর্থনীতি আছে, অন্ধকারের অর্থনীতি। সেখানেও বিপুল টাকার কারবার, কোটি কোটি টাকা বিনিয়োগ, কোটি কোটি টাকার সম্পত্তি, কিন্তু গোটাটাই বেআইনি এবং বেনিয়মের। অনেকে বলেন পশ্চিমবঙ্গের এমন একটি জেলা আছে যার নিজস্ব অর্থনীতি আছে, অন্ধকারের অর্থনীতি, পাথর, বালি, কয়লার অর্থনীতি। জেলার নাম বীরভূম, লালমাটির জেলা, ছোটনাগপুর মালভূমি। সোনার পাথর বাটি হয় না, কিন্তু মোহাম্মদ বাজার, দুবরাজপুর এবং রাজনগরে পাথরই সোনা, প্রকৃতির ভান্ডার। এখানেই লুটেরাদের সাম্রাজ্য, পাথর আর বালির বারমুডা ট্রায়াঙ্গেল। বাম আমলে এই এলাকায় যার দাপটের কথা বারবার শোনা গিয়েছে তিনি কমল খান। স্থানীয়দের অভিযোগ, এই কমল খানই নাকি বীরভূমে পাথরের বেআইনি কারবারের অন্যতম পথপ্রদর্শক। সরকারি সম্পত্তি বেচে যে টাকা রোজগার করা যায়, সেই পথ তিনিই প্রথম দেখিয়েছিলেন বলে অভিযোগ। 2011 সালের আগে যে ব্যবসা আমরা করেছি তাতে খুব শান্তিপূর্ণভাবে আমরা ব্যবসা করেছি। আমার একটা লং টার্ম ছিল, সেটার চালান আমি কেটেছি, কিন্তু সেই চালান আমাদের রয়্যালটির গেটে যেখানে ডিসিআর কাটা হয় সেখানে পাস করেনি। 2011 সাল পর্যন্ত এই কমলের আলোতেই উজ্জ্বল ছিল পাথর বালির বারমুডা ট্রায়াঙ্গেল।
11 পালা বদলের পর এই অঞ্চলেও পালা বদল হয়। বালি পাথরের দুনিয়ায় নতুন মাতব্বর, নতুন প্রভাবশালী। ওর উত্থান হচ্ছে, ও প্রথম সাপ্লাই করতে করতে তারপরে আস্তে আস্তে গাড়ি ঘোড়া কিনতে কিনতে এখন মোটামুটি 200 গাড়ি। একটা হচ্ছে এই যে টোল গেট আছে, মানে আগে ধরুন ওই 30-40 লাখ টাকা মাসে দিত, সেটা এখন তো দেখছি আপনার বছরে 90 কোটি। এইভাবে উত্থান হয়েছে, ব্যবসা করতে করতেই বড় হয়েছে এইভাবে। 2011 পর থেকে বীরভূমের রাজনীতিতে অনুব্রত মণ্ডলের উত্থান। মঞ্চে দাপট, ময়দানেও দাপট। অনেকে বলেন কেষ্টমণ্ডলের অনুমতি ছাড়া নাকি লালমাটির জেলায় গাছের পাতাও নড়ত না। সবুজের বাংলায় বদলে যায় বালি পাথরের মেশিনারির রঙও। কমল খানকে সাইডলাইন করে উঠে আসেন নতুন প্রভাবশালীরা। স্থানীয়দের দাবি তেমনই এক নক্ষত্রের নাম টুলু মণ্ডল। বাড়িতে পড়ানো থেকে বালি মাফিয়া, পাথর সম্রাট। বুধবার এই টুলু মণ্ডলের আত্মীয়ের বাড়ি থেকে প্রায় 50 কোটি টাকার নগদ এবং সোনা উদ্ধার করল পুলিশ। নিউজ 18 বাংলা। নানা রকমের দুর্নীতি, চট করে ধরতে পারবেন না, ভাববেন এভাবে হয়। ধরুন ডিসিআর একেবারে ছাপাখানা বসিয়ে, নিজের পার্কিং গ্রাউন্ড, সেই পার্কিং গ্রাউন্ডে ছাপাখানা বসিয়ে নকল ডিসিআর তৈরি করা হতো, প্রিন্ট করা হতো নকল ডিসিআর ছাপাখানা থেকে, এবং সেই নকল ডিসিআর দিয়েই কোটি কোটি টাকা তুলত টি কোম্পানি। আমরা যখন কথা বলতে গেলাম, আমরা যখন দেখলাম, আমরা অবাক হয়ে গেলাম। ছাপাখানার কর্মী আমাদের যা বললেন, এক্সক্লুসিভলি নিউজ 18 বাংলাকে যা বললেন, শুনলে আপনিও অবাক হবেন। টুলু মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ যে তিনি নকল ডিসিআর ব্যবহার করতেন। একই সঙ্গে বিভিন্ন জায়গা, যে গেট যেখানে ডিসিআর পরীক্ষা করার কথা ছিল, সেই সমস্ত দায়িত্বভারও তার হাতে ছিল। অর্থাৎ ডিসিআর সমস্তটাই টুলুর নিয়ন্ত্রণাধীন। তো আমার হাতে 3টে ডিসিআর কপি রয়েছে। আপনাদেরকে বলে রাখি, ডিসিআর মানে হচ্ছে ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট বুক। আমার হাতে এই একটা ডিসিআর রয়েছে, খুব ভালো করে দেখুন। আমার কাছে আরো একটা ডিসিআর রয়েছে, এটাও ভালো করে দেখুন। আর তৃতীয়ত আমার কাছে আরো একটা ডিসিআর এর কপি রয়েছেন। গোপনীয়তার স্বার্থে তিনি এই মুহূর্তে তার পরিচয় প্রকাশ্যে আনছেন না, তবে তিনি জানিয়ে দেবেন এই ডিসিআর আসল না নকল। আমার প্রথম প্রশ্ন, আপনি টুলু মণ্ডলকে চেনেন? হ্যাঁ, চিনি। কিভাবে চেনেন? আমাদের এখানে অফিসে আসতো। আপনি টুলু মণ্ডলের সাথে কাজ করতেন? অফিসে কাজ করেছি। কি কাজ আপনি করতেন? ছাপাখানা। ছাপাখানায় কি কাজ করতেন? ওই ডিসিআর। ডিসিআর কি করতেন? ছাপাইতাম। আপনি ডিসিআর ছাপাতেন? ছাপাইতাম না, আমি বার্নিং কাজ করতাম, নাম্বার বার্ন এইসব। এটা কি, এটা আসল না নকল? এটা আমি দেখি নাই কোনোদিন দেখেননি না, কিন্তু এটা কি আসল ডিসিআর এরকম হয়? এটা তো 6টা নাম্বার আছে, সিএল নাম্বার। এটা আমি দেখি নাই কোনোদিন। 6টা নাম্বার দেওয়া, এটা থাকে না আসলে, তাই তো? আসলে কটা নাম্বার থাকে? 5টা। স্ট্যাম্প কোথা থেকে এলো? আগে হয়তো করতো কোথাও। আচ্ছা, এই হাতে, আমার হাতে আরেকটা ডিসিআর এর বই রয়েছে, এটা আসল না নকল? নকল। এই ডিসিআরটা নকল। কেন নকল এটা? নকল এটা এখানে ছাপা হতো। কোথায় ছাপা হতো? এই যে টুলু মণ্ডলের। আপনি দেখেছেন ছাপা হতে? দেখেছি। দেখেছেন? তো এটা মানুষ কি করে বুঝবে যে এটা নকল? এটা মানুষ বুঝতে পারবে না, সেটা তো। স্ট্যাম্প মারা থাকবে, ইয়ে থাকবে, হ্যাঁ, বিএলআর সেই থাকবে, কি করবে? কিন্তু সরকারি আধিকারিক, তাদের তো বোঝার কথা ছিল তার বেলা। তাদের ফিটিং করেছে নিশ্চয়, তারা জানতো সবই কিছু। 13680 এখানে 5টা নম্বর দেওয়া রয়েছে, তারপরেও আপনি বলছেন এটা নকল। কি করে, কেন বলছেন নকল? আমাদের এখানে ছাপা হতো, দিন রাতে ছাপা হতো, গোপনীয়তা। সেই মালকে ভরে নিয়ে চলে যেত বস্তাতে। কোথায় নিয়ে যাওয়া হতো? শিউড়ি অফিসে, যেখানে ওরা নিজেরাই সই করতো। আচ্ছা, এটা কি আসল না নকল? এটাও নকল। নকল কেন? এটাও নকল কেন বলছেন? এখানে তো কোনো নাম্বারই আমি দেখি। নাম্বার, এগুলো তো এই বইগুলো তো ছাপিয়ে তারপর নাম্বার করা হয়। আচ্ছা,
তারপর পাঠানো হয়। আচ্ছা, তো এই সম্পূর্ণ নকল এই জিনিস কি করে ছাপানো হতো? ওদের ব্যাপার আছে, মালিকের মেশিন টেশিন কিনে এনেছিল। মেশিন আপনি দেখেছেন? হুম, কতগুলো মেশিন ছিল? একটা অফসেট, একটা কাটিং মেশিন, একটা পারপোটিং, যেটা পেসে যেটা লাগে। তো এটা কতদিন পর্যন্ত আপনি এদের সাথে কাজ করেছেন? 2023-এ। 23 থেকে কতদিন? মোটামুটি 4 তারিখ পর্যন্ত। জুলাই 4 তারিখ পর্যন্ত। তারপর ছেড়ে দিলেন কেন? বন্ধ হয়ে গেল। আপনার সাথে পুলিশ কথা বলেছে? বলেছে। আপনি এই যে নকল ডিসিআর ছাপানো হতো সব বলেছেন? বলেছে। আপনাদেরকে শুরুতেই আমি দেখিয়েছিলাম যে আমার হাতে 3টে ডিসিআর এর কপি রয়েছে। একটাতে যেমন স্ট্যাম্প দেওয়া দেখতে পাওয়া যাচ্ছে, এটাও তিনি বলছেন ডুপ্লিকেট, এবং এই স্ট্যাম্পও নাকি বানিয়ে নিতে পারা যায়, তো যাই অনেকে বলছেন। আর আমার এই যে হাতে দুটো ডিসিআর রয়েছে, এই যে ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট বুক, এই দুটো জাল, এই দুটো আসল নয়। সে মেশিন আছে না নষ্ট, মানে খুলে ফেলা হয়েছে? গুদামে ভরা আছে। গুদামে ভরা আছে। তো পুলিশ যখন আপনাকে জানতে চাইলো, আপনি গোটাটা তাদেরকে বলেছেন? বলে দিয়েছে, সব বলে দিয়েছেন। পুলিশকে সহযোগিতা করেছেন, পুলিশ তার বয়ান নথিবদ্ধ করেছে, এবং যেখানে এই মেশিন ছিল সেখানে এখন পুলিশের তরফ থেকে তল্লাশি অভিযান শুরু হয়ে গিয়েছে, এবং সূত্রের খবর ওই মেশিনও বাজেয়াপ্ত করছে পুলিশ তদন্তের জন্য। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। টুলু মণ্ডল এখন সব দুর্নীতিগুলো সামনে আসার পর অনেকে বলছেন যে একে তো দুর্নীতিশ্রী দেওয়া উচিত। কোথায় দুর্নীতি নেই? ধরুন এই যে আপনাদের কাল বলছিলাম যে আমরাই আপনাদের দেখাচ্ছিলাম যে এই ডাম্পারগুলোর গায়ে কি লাগানো রয়েছে, একটা স্ট্যাম্প লাগানো আছে, কি না এমএসপি, মণ্ডল স্টোন প্রোডাক্ট। এই মণ্ডল স্টোন প্রোডাক্ট কি কি করতো জানেন? আর এরা রাস্তাও বানাতো, পথশ্রী প্রকল্পের রাস্তাও বানাতো এরা। কিন্তু সে রাস্তা কেমন রাস্তা সে তো এলাকার মানুষই ভালো বলতে পারবেন, তার কারণ দুর্নীতি যা রন্ধে রন্ধে, তার ঠিকাদারি ব্যবসাও তেমনই। মোহাম্মদ বাজার নলহাটির জাতীয় সড়কের ধারে টুলু সাম্রাজ্য, একাধিক রাস্তা তৈরির বরাত পেত এই টুলু মণ্ডল, এবং গ্রামের মানুষ বলছেন সে রাস্তা নামেই রাস্তা। ভোটের আগে 3 মাসের মধ্যে হয়েছে রাস্তাটা টুলু মণ্ডল বানিয়েছে, খোদাইও করেনি, কিছুই না, সব পয়সাটা খেয়ে নিয়েছে। 4 গাড়ি মোড়ান দিয়ে নিয়েছে আর 2 গাড়ি ব্যালেন্স দিয়ে রাস্তাটা করে দিয়ে চলে গেছে। পাকা রাস্তা তো দেখতে পাওয়া যায় না, মাছ চাষ করাও হবে, এমনই অবস্থা রাস্তাটা কোনো মানুষ, ছেলেগুলো যে স্কুল আসবে, স্কুল আসারও কোনো উপায় নেই। কত রাস্তা টুলু বানানোর জন্য দায়িত্ব? আমি স্যার শুনেছিলাম যে 72টা টেন্ডার পেয়েছে, তার মধ্যে ছাই দিয়েছে না সিমেন্ট দিয়েছে বুঝতে পারিনি। এই রাস্তা চলার মতো নয়, মানে রাত্রেবেলায় যদি কেউ আসে ও উবুর হয়ে চিত হয়ে পড়ে যাবে। দাঁত বেরিয়ে গিয়েছে, তো সব পাথর বেরিয়ে গিয়েছে। 3 মাস হয়েছে, এখন রাস্তা ফিটিং হয়নি, সাইড দিকে তো এখনো মাটি লাগায়নি। কে বানিয়েছে রাস্তাটা জানেন? টুলু মণ্ডল বানিয়েছে। শুধুমাত্র বালি পাথরের ব্যবসা নয়, টুলু মণ্ডল তার প্রভাব প্রতিপত্তিকে কাজে লাগিয়ে বীরভূমের প্রায় 72টি রাস্তার টেন্ডার পেয়েছিলেন, এমনটাই স্থানীয় সূত্রে দাবি। এবং যে রাস্তা তিনি তৈরি করেছিলেন সেই রাস্তার হাল এতটাই বেহাল যে গত 3 মাসের মধ্যে তা প্রায় কঙ্কালসার হয়ে গিয়েছে। এবং গ্রামের মানুষজন বলছেন, এই যেমন বোর্ডে লেখা, নির্মাণকারী সংস্থার নাম মণ্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড, যা আসলে টুলু মণ্ডলেরই সংস্থা। তার তৈরি করা এই রাস্তাতে অত্যন্ত খারাপ মানের সামগ্রী ব্যবহার করা হয়েছিল, তার জেরেই রাস্তার এই হাল হয়ে গিয়েছে। এবং গ্রামীণ এই রাস্তাগুলিতে ছোট গাড়ি, টোটো নিয়ে ঢোকার ক্ষেত্রে অসুবিধা তৈরি হচ্ছে, এমনকি রাত বাড়লে দুর্ঘটনাও ঘটার সম্ভাবনা কেউ এড়িয়ে যাচ্ছেন না। ফলে তিনি তার প্রভাব প্রতিপত্তিকে কাজে লাগিয়ে ব্যবসাতে যেভাবে তিনি তার শ্রীবৃদ্ধি ঘটিয়েছিলেন, তাতে তিনি এই রাস্তাগুলো বানাতে শুরু করেন এবং তার হাল এতটাই বেহাল হয়ে পড়েছে।